একটা পরিবাহীর বা কোনো তড়িৎ যন্ত্রের দুই প্রান্তের বিভব পার্থক্য যদি ভি হয়, তাহলে তার মানে কি? তার মানে হচ্ছে 1 কুলম আধানকে পরিবাহী বা তড়িৎ যন্ত্রের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যেতে কাজ করতে হবে ভি জুল। অর্থাৎ 1 কুলম আধানকে নিয়ে যেতে কাজ করতে হচ্ছে, তড়িৎ যন্ত্রটা কাজ করছে ভি জুল। তাহলে যদি কিউ কুলম আধান যায় তাহলে কতটা কাজ হবে? অর্থাৎ তড়িৎ যন্ত্রের কার্য সেক্ষেত্রে আমরা বলতে পারি ভি ইন্টু কিউ জুল। 1 কুলম আধানকে নিয়ে যেতে কৃতকার্য ভি জুল। বিভব পার্থক্য মানে তো তাই। তাহলে কিউ কুলম আধানকে নিয়ে যেতে যদি কিউ কুলম আধান পরিবাহিত হয়, তাহলে হবে ভি কিউ। আবার আমরা জানি যে তড়িৎ প্রবাহ মাত্রা যদি আই হয় তাহলে আই ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ বাই টি। অর্থাৎ এই কিউ কুলম আধান যদি টি সেকেন্ডে যায়, 1 সেকেন্ডে কতটা আধান যাচ্ছে সেটাই হবে তড়িৎ প্রবাহ মাত্রা। অর্থাৎ আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি। তাহলে আই ইজ ইকুয়াল টু যদি কিউ বাই টি হয় তাহলে আমরা লিখতে পারি কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে আই ইন্টু টি। অর্থাৎ আধান হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা ইন্টু সময়। তাহলে এখানে আমরা কিউ এর বদলে লিখলাম যে আই টি। আবার ওহমের সূত্র থেকে আমরা কি জানি? ওহমের সূত্র অনুসারে আমরা জানি ভি ইজ ইকুয়াল টু আই আর। তাহলে ভি ইজ ইকুয়াল টু আই আর হলে এক্ষেত্রে আমরা যদি ভি এর জায়গায় আই আর লিখি তাহলে এটা হয়ে যাবে আই স্কোয়ার আর টি। অর্থাৎ একটা তড়িৎ যন্ত্র যদি তার তড়িৎ প্রবাহ মাত্রা আই হয়, তার রোধ যদি আর হয়, তাহলে টি সেকেন্ডে সে কতটা কার্য করছে বা কতটা কার্য মানে ব্যয়িত তড়িৎ শক্তি ব্যয় করা। হ্যাঁ, তাহলে কতটা কার্য করছে বা কতটা শক্তি ব্যয় করছে সেটা হবে, এক্ষেত্রে তড়িৎ শক্তি হবে সেটা হচ্ছে আই স্কোয়ার আর টি। তাহলে তড়িৎ যন্ত্রের কার্য বলতে পারি বা ব্যয়িত শক্তি বলতে পারি। তড়িৎ যন্ত্রের কার্য হচ্ছে ভিআইটি বা ব্যয়িত শক্তি। আবার আমরা কার্য আর শক্তির তুল্যতা পড়েছি। সেক্ষেত্রে আমরা জানি যে যান্ত্রিক শক্তিকে যদি আমরা তাপ শক্তিতে পরিণত করতে চাই তাহলে আমাদের যান্ত্রিক শক্তিকে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক জে দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ এই যে ব্যয়িত শক্তি, এটার বদলে আমরা যদি তাপ শক্তিতে পরিণত করতে পারি, উৎপন্ন তাপ এই যান্ত্রিক শক্তিটাকে তাপে যদি পরিণত করে দিতে পারি তাহলে এই যে তড়িৎ যন্ত্রের মধ্যে তড়িৎ প্রবাহ হচ্ছে তার ফলে কতটুকু তাপ শক্তি উৎপন্ন হচ্ছে
সেটা কি করে পাবো আমরা? আই স্কোয়ার আর টিকে জে দিয়ে ভাগ করলে, জে হচ্ছে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। এবার আমরা জানি যে এসআই পদ্ধতিতে তাপের এককও হচ্ছে জুল, সেক্ষেত্রে জের মানটা কিন্তু 1 হয়ে যাবে। অর্থাৎ এসআই পদ্ধতিতে উৎপন্ন তাপকে যদি আমরা এইচ দিয়ে লিখি, এইচ ইজ ইকুয়াল টু হবে আই স্কোয়ার আর টি, এবং সেক্ষেত্রে এককটা হবে জুল। কিন্তু সিজিএস পদ্ধতিতে তাপের একক হচ্ছে ক্যালোরি। তাহলে সিজিএস পদ্ধতিতে আমরা যদি উৎপন্ন তাপটাকে প্রকাশ করি, তাহলে উৎপন্ন তাপ এইচ ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে? জের মান হচ্ছে 4.2 দিয়ে ভাগ করতে হবে, আই স্কোয়ার আর টি বাই 4.2 ক্যালোরি। এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে, বা 1/4.2 মান হচ্ছে 0.24, তাহলে 0.24 আই স্কোয়ার আর টি ক্যালোরি। তাহলে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম, আচ্ছা এখানে একটু লিখে নিই যে কোনো তড়িৎ যন্ত্রে বিভব পার্থক্য ভি মানে হলো এটা। দুই প্রান্তে বিভব পার্থক্য ভি হলে এক কুলম্ব আধানকে এক প্রান্ত থেকে এক প্রান্তে নিয়ে যেতে কার্য করতে হবে ভি জুল। তাহলে আমরা দেখছি একটা তড়িৎ যন্ত্র, সেখানে যদি তড়িতের প্রবাহ হয়, তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা আই হলে তার রোধ যদি আর হয়, তাহলে 30 সেকেন্ড ধরে যদি তড়িৎ প্রবাহ মাত্রাটা চলে, তাহলে সেই তড়িৎ যন্ত্রে তাপ উৎপন্ন হচ্ছে। সেই উৎপন্ন তাপটার মান হচ্ছে এসআই পদ্ধতিতে আই স্কোয়ার আর টি জুল, আর সিজিএস পদ্ধতিতে আই স্কোয়ার আর টি বাই 4.2 ক্যালোরি। এই যে আমরা বের করলাম, এটা কি সূত্রাকারে প্রকাশ করেছিলেন, যে সূত্রগুলি দিয়েছিলেন বিজ্ঞানী জেমস প্রেস্কট জুল। তাই তার সূত্রগুলিকে বলা হয় জুলের সূত্র। তা আমরা জুলের সূত্রগুলিকে আমরা এখন দেখে নেব। তাহলে জুলের সূত্রটা কি? জুলের সূত্র হচ্ছে কোনো পরিবাহীতে যদি তড়িৎ প্রবাহ চলে, তাহলে সেক্ষেত্রে সেই পরিবাহীতে তাপ উৎপন্ন হয়। সেই উৎপন্ন তাপের মানটা সেটা কি কি বিষয়ের উপর কিভাবে নির্ভর করে, সেই সংক্রান্ত সূত্রই হলো জুলের সূত্র। তাহলে আমরা লিখতে পারি পরিবাহীতে তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপ সংক্রান্ত জুলের সূত্র। জুলের সূত্র। সূত্রটা লেখার আগে আমরা উৎপন্ন তাপকে এইচ দিয়ে, তড়িৎ প্রবাহ মাত্রাকে আই দিয়ে প্রকাশ করা ইত্যাদি চিহ্ন দিয়ে প্রকাশ করাগুলি লিখে নিই।
পরিবাহীতে তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপকে এইচ, তড়িৎ প্রবাহ মাত্রাকে আর, পরিবাহীর রোধ রোধকে আমরা কি দিয়ে প্রকাশ করি? আর দিয়ে। রোধকে আর এবং তড়িৎ প্রবাহের সময়কে তীর দ্বারা প্রকাশ করা হলো। এবার জুলের সূত্রকে তিনটে আলাদা ভাবে প্রকাশ করা যায়, তিনটে সূত্র হিসাবে। পরিবাহীর রোধ আর এবং তড়িৎ প্রবাহের সময়, এগুলি লেখার সময় অনেক সময় আমরা শুধু লিখি রোধ আর, সময় টি, সময় শুধু লিখি, কিন্তু সেটা লিখলে ঠিক হবে না। আমাদের লিখতে হবে পরিবাহীর রোধ, আর সময়টা কিসের সময়? তড়িৎ প্রবাহের সময়। রোধ আর এবং তড়িৎ প্রবাহের সময় অপরিবর্তিত থাকলে বা স্থির থাকলে লিখতে পারি। থাকলে পরিবাহীতে তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপ, এই কথাটাও কিন্তু লেখা উচিত। পরিবাহীতে তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপ, তাপটা তো অন্য কোনো কারণে উৎপন্ন হচ্ছে না, তাপটা উৎপন্ন হচ্ছে তড়িৎ প্রবাহের ফলে, সেই কথাটা কিন্তু লিখে দিতে হবে। পরিবাহীতে তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপ কি হয়? জুলের সূত্রানুসারে তড়িৎ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক হয়। বর্গের সমানুপাতিক হয়। তাহলে আমরা এবার যে চিহ্নগুলো দিয়ে প্রকাশ করেছি সেটা দেখে নিই। তাহলে অর্থাৎ এইচ, উৎপন্ন তাপ এইচ সমানুপাতিক আই স্কয়ার, যখন আর এবং টি স্থির, আর টিটা এখন বদলাচ্ছে না, একই আছে। এটা হলো জুলের 1 নম্বর সূত্র। এবার চলে আসি 2 নম্বর সূত্রে।
পরিবাহী তড়িৎ প্রবাহ মাত্রা এবং তড়িৎ প্রবাহের সময়। বাহী তড়িৎ প্রবাহ মাত্রা এবার স্থির থাকবে। তড়িৎ প্রবাহ মাত্রা এবং তড়িৎ প্রবাহের সময় স্থির থাকলে পরিবাহীতে তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপ কি হবে? রোধের সঙ্গে সমানুপাতিক হবে। পরিবাহী রোধের সাথে সমানুপাতিক হয়। তার মানে কি? আমরা চিহ্ন দিয়ে আবার প্রকাশ করি। H সমানুপাতিক R। কখন? যখন I এবং T অপরিবর্তিত বা স্থির। এবার সর্বশেষ সূত্র। পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা এবং রোধ পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা এবং রোধ লিখলে বোঝা যাবে পরিবাহীর রোধ স্থির থাকলে পরিবাহীতে তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহের সময়ে সমানুপাতিক হবে। তার মানে কি? তার মানে হচ্ছে H সমানুপাতিক T যখন I এবং R স্থির।
এবার এই তিনটে সূত্রতে প্রথমটাতে আমরা দেখেছি H সমানুপাতি I স্কোয়ার, তারপরেরটাতে দেখেছি H সমানুপাতি R, আর শেষে দেখলাম H সমানুপাতি T। আমরা জানি যে একই রাশি যদি একাধিক কিছুর সঙ্গে সমানুপাতি হয় তাহলে তাদের গুণফলের সঙ্গে সেটা সমানুপাতি হয়, সেটাকে বলে যৌগিক ভেদের সূত্র। তাহলে যৌগিক ভেদের সূত্র থেকে আমরা কি পাবো? যৌগিক ভেদের সূত্র থেকে আমরা পাবো H সমানুপাতি I স্কোয়ার আর টি, অর্থাৎ I স্কোয়ার এবং R এবং T তিনটের গুণফলের সঙ্গে এইচটা H সমানুপাতি I স্কোয়ার আর তিনটের গুণফলের সঙ্গে সমানুপাতি। তখন কি হবে? I আর T তিনটে কিন্তু পরিবর্তনশীল। যখন I আর T পরিবর্তনশীল তাহলে আমরা জানি সমানুপাতি চিহ্নকে সমান চিহ্নে পরিণত করলেই একটা ধ্রুবক চলে আসে। তাহলে এক্ষেত্রে সেই ধ্রুবকটা হচ্ছে 1/G। এই সমান হচ্ছে I স্কোয়ার RT বাই G। তাহলে এখানে J এর মান যদি আমরা H কে যদি জুলে প্রকাশ করি তাহলে J এর মান 1 হয়ে যাবে। তাহলে H ইজ ইকুয়াল টু I স্কোয়ার RT জুল হবে SI পদ্ধতিতে। আর যদি H কে ক্যালোরিতে প্রকাশ করি H ইজ ইকুয়াল টু হবে I স্কোয়ার RT বাই 4.2 ক্যালোরি। এটা হচ্ছে CGS পদ্ধতিতে। এই হলো তাহলে জুলের সূত্র। তাহলে আমরা দেখতে পেলাম যে একটা কোনো পরিবাহীতে যদি তড়িৎ প্রবাহ চলে সবসময় সেই পরিবাহীতে তাপ উৎপন্ন হয়। এটা আমরা দেখেও থাকি যে কোনো বাল্বের ক্ষেত্রে তড়িৎ প্রবাহ হলে, যে কোনো তড়িৎ যন্ত্রতে তড়িৎ প্রবাহ যখনই কারেন্ট যাচ্ছে, কারেন্ট চলছে, সেটাতে তড়িৎ প্রবাহ হচ্ছে, তখনই দেখা যায় যে সেটা গরম হয়ে উঠেছে, অর্থাৎ সেটাতে তাপ উৎপন্ন হচ্ছে। এবার এই যে তড়িৎ প্রবাহের ফলে তাপ উৎপন্ন হয় সেটাকে কিন্তু আমরা আমাদের দৈনন্দিন জীবনে নানা ক্ষেত্রে কাজে লাগাই। যেমন এক্ষুনি বললাম যে ইলেকট্রিক বাল্বের ক্ষেত্রে কিন্তু এই যে তড়িৎ প্রবাহের ফলে তাপ উৎপন্ন হয় সেটাকে কাজে লাগিয়েই আলো উৎপন্ন করা হয়। এখানে কি করা হয় যে কাচের যে গোলকটা, কাচের গোলকের মধ্যে দুটি তামার তার থাকে, দুটি তামার তার, এবং সেখানে টাংস্টেনের তৈরি ফিলামেন্ট বা তন্তু বলা যায় থাকে। খুব লম্বা তার, খুব সরু এবং লম্বা তার টাংস্টেনের তৈরি, সেটাকে পেঁচিয়ে পেঁচিয়ে খুব ছোট্ট জায়গার মধ্যে রাখা হয়। তাহলে এখানে কি হয়, এখানে তামার তারের মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহ হয়, সেই তড়িৎ প্রবাহ টাংস্টেনের তারটির মধ্যে দিয়ে যায় এবং সেখানে তাপ উৎপন্ন হয়।
এত বেশি তাপ উৎপন্ন হয়, বেশি কোনো জিনিস যদি বেশি উত্তপ্ত হয়ে যায় তাহলে সেটা আলো দেয়। সেটা যদি এমনভাবে আলো দেয় যে লাল হয়ে যাচ্ছে, তখন তাকে বলি আমরা লোহিত তপ্ত। তার থেকেও বেশি যদি উত্তপ্ত হয় তখন সেটা সাদা হয়ে আলো দেয়, তখন তাকে আমরা বলি শ্বেত তপ্ত। তাহলে এখানে টাংস্টেনের এই যে ফিলামেন্টটি, এটি উত্তপ্ত হয়ে আলো দেয়, সেই আলোই আমরা বাল্বের ক্ষেত্রে পাই। তাহলে এক্ষেত্রে তামার তার দুটি তো কোনো আলো দিচ্ছে না, টাংস্টেনের তারটি কেন আলো দিচ্ছে? কারণ হচ্ছে টাংস্টেনের রোধাঙ্ক খুব বেশি, রোধাঙ্ক বেশি, এবং আমরা জানি যে পরিবাহীর দৈর্ঘ্য বেশি হলে রোধ বেশি হয়। এখানে তারটি বিরাট লম্বা, সেটাকে পেঁচিয়ে ছোট করে রাখা হয়েছে, সেই জন্য তার রোধ বেশি, এবং সরু তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কম, সেজন্য কিন্তু তার রোধ বেশি হয়। এই তিন কারণে, রোধাঙ্ক বেশি বলে, দৈর্ঘ্য বেশি বলে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কম বলে এর রোধ বেশি হয়। রোধ বেশি হলে এক্ষুনি আমরা দেখলাম যে উৎপন্ন তাপ কিন্তু রোধ বেশি হলে কোনো পরিবাহী বেশি হয়। সেই জন্য এই টাংস্টেনের ফিলামেন্টটিতে রোধ বেশি হয় বলে উৎপন্ন তাপ প্রচুর হয়। সেই প্রচুর তাপের ফলে, উত্তপ্ত হয়ে ওঠার ফলে আলো দেয়। এখন এই টাংস্টেনের পরিবর্তে ব্যবহার করা হয় উলফ্রেমাইট। টাংস্টেন, আয়রন, ম্যাঙ্গানিজ এই তিনটে ধাতু দিয়ে সংকর ধাতু তৈরি করে সেই সংকর ধাতুটি ফিলামেন্ট হিসাবে ব্যবহার করা হয়। তাহলে এক্ষেত্রে আমরা জুলের সূত্রটাকেও ব্যবহার করি, এবং পরিবাহীতে উৎপন্ন তাপকে ব্যবহার করেও আমরা আলোক শক্তি পেয়ে থাকি। এছাড়া আর কোথায় কোথায় উৎপন্ন তাপকে ব্যবহার করা হয়? ইলেকট্রিক ইস্ত্রির ক্ষেত্রে ব্যবহার করা হয়। ইস্ত্রির ক্ষেত্রে কি করা হয়? একটা অভ্রের 3 কোণা পাত, ত্রিভুজাকার পাতের উপর নাইক্রোম তারের কুণ্ডলীকে জড়িয়ে রাখা হয়, দিয়ে সেই তার জড়ানো ত্রিভুজাকৃতি পাতের তারের কুণ্ডলী জড়ানো ত্রিভুজাকৃতি পাতটির উপরে এবং নিচে অভ্রের পাত রাখা হয়। অভ্র হচ্ছে অন্তরক পদার্থ, অভ্রগক ফায়ারক্লেট দিয়ে উপরে নিচে পাত রাখা হয়, যাতে ওই তড়িৎ কুণ্ডলীতে যে তড়িৎ প্রবাহ পাঠানো হবে, সেই তড়িৎ প্রবাহ যাতে আমরা যখন ইস্ত্রিটাকে ধরবো তখন আমরা যাতে শক না খাই, সেই জন্য ওই অন্তরক পদার্থ ব্যবহার করা হয়। তারপরে আবার লোহার আবরণ দেওয়া হয়। সেই আবরণে নিচের তলটা খুব মসৃণ করা হয়, যাতে আমরা কাপড় ইস্ত্রি করলে পরে কাপড়ের ভাঁজ চলে যায়। আর হাতলটাও অন্তরক পদার্থে তৈরি করা হয়। এখানে ওই নাইক্রোম তারের কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ পাঠালে নাইক্রোম তারটি গরম হয়ে ওঠে, প্রচুর তাপ উৎপন্ন হয়। সেই তাপ শক্তি দিয়েই কিন্তু আমরা জামা কাপড় আয়রন করে থাকি, অর্থাৎ ভাঁজ মুক্ত করে থাকি। তাহলে এই যে নাইক্রোম তার এখানে কেন ব্যবহার করা হলো? তার আগে বলি নাইক্রোম তারটা কি কি দিয়ে তৈরি। নাইক্রোম তার হচ্ছে নিকেল, আয়রন, ক্রোমিয়াম। মনে রাখা খুব সহজ। নিকেল, আয়রন, ক্রোমিয়াম এই তিনটের প্রথম লেটারগুলো, নামের লেটারগুলো দিয়ে কিন্তু তৈরি হচ্ছে নাইক্রোম। এই যে নিকেল, আয়রন, ক্রোমিয়ামের সংকর ধাতু দিয়ে নাইক্রোম তৈরি হলো, সেই নাইক্রোমের কিন্তু রোধাঙ্ক খুব বেশি হয়। রোধাঙ্ক বেশি হলে পরে রোধ বেশি হবে, এবং রোধ বেশি হলে পরে জুলের সূত্র থেকে তড়িৎ প্রবাহ হলে প্রচুর তাপ উৎপন্ন হবে। তাহলে এই কারণে নাইক্রোম তার ব্যবহার করা হচ্ছে। তবে শুধু এই কারণে নাইক্রোম তার ব্যবহার করা হচ্ছে তা কিন্তু নয়। নাইক্রোমের রোধাঙ্ক বেশি, এটা যেমন একটা বৈশিষ্ট্য, তেমনি আর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এর গলনাঙ্ক বেশি। গলনাঙ্ক বেশি হলে আমাদের কি সুবিধা হবে? কেন আমরা ইস্ত্রির ক্ষেত্রে নাইক্রোম তার ব্যবহার করব? গলনাঙ্ক বেশি বলে। এই কারণেই ব্যবহার করব যে যদি গলনাঙ্ক কম হতো তাহলে যে তাপটা উৎপন্ন হচ্ছে সেই তাপে নাইক্রোম তার কিন্তু গলে যেত, তার ফলে ইস্ত্রিটা আর কাজ করতো না।
সেই কারণে আমরা নাইক্রোম তার ব্যবহার করি। তাছাড়াও বাতাসের অক্সিজেন দিয়ে নাইক্রোম সহজে জারিত হয় না। এই তিনটে কারণের জন্য নাইক্রোম তারকে শুধু বৈদ্যুতিক ইস্ত্রি না, বৈদ্যুতিক হিটারের ক্ষেত্রেও ব্যবহার করা হয়। হিটারে কি করা হয়? হিটারে একটা অভ্র বা ফায়ার ক্লের তৈরি একটা গোলাকার চাকতির মধ্যে অভ্র বা ফায়ার ক্লের খাঁজ কাটা পাত থাকে, গর্ত করা, খাঁজ গর্ত করা থাকে। সেই খাঁজের মধ্যে, গর্তের মধ্যে দিয়ে নাইক্রোমের তারের কুণ্ডলী রাখা থাকে। সেই নাইক্রোম তারের কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ পাঠানো হয়। সেখানে তাপ উৎপন্ন হয়, তড়িৎ প্রবাহের ফলে প্রচুর তাপ উৎপন্ন হয়। সেই তাপ দিয়ে আমরা হিটারে জল গরম করা, আবার রান্না করা, এ সমস্ত করে থাকি। তাহলে নাইক্রোমের কেন ব্যবহার করা হচ্ছে বা নাইক্রোমের বৈশিষ্ট্য কি, সেটা আমরা একটুখানি একবার লিখে নিই। নাইক্রোমের কি বৈশিষ্ট্যের জন্য নাইক্রোম তার ব্যবহার করা হয়? এখানে প্রশ্ন নানা রকম ভাবে থাকতে পারে যে কেন নাইক্রোম তার আমরা ব্যবহার করি। এক হচ্ছে নাইক্রোমের সবচেয়ে এটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, রোধাঙ্ক বেশি। বেশি বলে, রোধাঙ্ক বেশি হলে তো রোধ বেশি হবে। তাই জুলের সূত্রানুসারে রোধের সঙ্গে সমানুপাতিক উৎপন্ন তাপটা প্রচুর তাপ উৎপন্ন হয়। দুই নম্বর কি? নাইক্রোমের গলনাঙ্ক বেশি, ফলে উৎপন্ন তাপে সহজে গলে যায় না, গলনাঙ্ক বেশি হলে পরে। গলে গেলে কি হতো? আমাদের আবার অন্য নাইক্রোম তারের কুণ্ডলী ব্যবহার করতে হতো। আর 3 নম্বর হচ্ছে বাতাসের অক্সিজেন দ্বারা জারিত হয় না। অক্সিজেন দিয়ে জারিত হলে ক্ষয়ে যেত। সহজে জারিত হয় না, জারিত হয় না বলে ক্ষয়ে যায় না। আমরা যে তাপ উৎপন্ন হয় সেটাকে কিন্তু আর একটা ক্ষেত্রেও ব্যবহার করি, এবং সেখানে সাংঘাতিক দুর্ঘটনা থেকে আমরা সেটা ব্যবহার করে রক্ষা পাই। সেটা কি? সেটা হলো ফিউজ তার। ফিউজ তার হচ্ছে টিন আর সীসা, টিন 25%, সীসা 75%। এই দুটো ধাতুর সংকর ধাতু দিয়ে তৈরি একটা তার। সেটা কোথায় থাকে? মেইন লাইনে লাইভ তারের সঙ্গে শ্রেণীর সমবায়ে সেটা যুক্ত থাকে। তার মানে বাড়িতে তড়িৎ প্রবাহ আসতে গেলেই
ওই ফিউজ তারের মধ্যে দিয়ে কিন্তু তড়িৎ প্রবাহকে আসতে হবে। এই ফিউজ তারের আবার আমরা দেখছিলাম নাইক্রোম তার, তার গলনাঙ্ক বেশি, ফিউজ তারের গলনাঙ্ক আবার খুবই কম। কি করে এটা অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করে? আর অ্যাক্সিডেন্টে বা কি হতে পারে? সেটা হচ্ছে যে কোনো কারণে বাড়িতে যদি শর্ট সার্কিট হয়ে যায়, অর্থাৎ দুটি লাইন যদি খুব কাছাকাছি চলে আসে, তাহলে সেক্ষেত্রে তড়িৎ প্রবাহ মাত্রা অস্বাভাবিক রকম বেড়ে যায়। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা যখন অস্বাভাবিক রকম বেড়ে যায়, তখন আমরা দেখেছি H সমানুপাতি I², অর্থাৎ তার বর্গের সঙ্গে সমানুপাতি হচ্ছে উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহ মাত্রা। সেক্ষেত্রে প্রচুর তাপ উৎপন্ন হয়, এত তাপ উৎপন্ন হয় যে বাড়িতে আগুন লেগে যেতে পারে। সেই দুর্ঘটনা থেকে রক্ষা করে ফিউজ তার, কারণ ফিউজ তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ আসে, আর এর গলনাঙ্ক যেহেতু কম, সেই কারণে তড়িৎ প্রবাহ মাত্রা একটু বেশি হলে পরে এটা গলে যায়। গলে গেলে পরে আর বাড়িতে কোথাও তড়িৎ প্রবাহ যাবে না। এইভাবে অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা পাওয়া যায়। তাহলে এইভাবে আমরা তড়িৎ প্রবাহের ফলে যে তাপ উৎপন্ন হয়, সেই উৎপন্ন তাপকে আমরা কিভাবে নানা ক্ষেত্রে কাজে লাগাই সেটা জানলাম। ফিউজ তারের একটা রেটিং বলে জিনিস রয়েছে। যদি বলা হয় যে 10 অ্যাম্পিয়ার ফিউজ তার, তার মানে তড়িৎ প্রবাহ মাত্রা 10 অ্যাম্পিয়ারের বেশি হলে পরে সেই ফিউজ তারটি গলে যাবে। বা 5 অ্যাম্পিয়ার ফিউজ তার বলা হলো মানে 5 অ্যাম্পিয়ারের বেশি হলে সেই ফিউজ তারটি গলে যাবে। তাহলে আজকে আমরা এই পর্যন্তই শিখলাম যে তড়িৎ প্রবাহের ফলে যে তাপ উৎপন্ন হয় সেটা কি কি বিষয়ের উপর নির্ভর করে, কিভাবে নির্ভর করে সেই সংক্রান্ত জুলের সূত্র, এবং এই তাপ উৎপন্ন হয় সেটাকে ব্যবহারিক ক্ষেত্রে আমরা কিভাবে প্রয়োগ করি সেগুলি আমরা আজকে শিখলাম। তাহলে আজকে আমাদের পড়া এই পর্যন্তই থাকলো।